চক্র আছে, সেই সুদর্শন চক্রের জোরে একটা ড্রোন বা মিসাইলও পড়ার আগেই আমরা ফিনিশ করে দিচ্ছি। প্রকৃতি আমাদের সঙ্গে আছে বলেই বোধহয় এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। আর সেই বৃষ্টিতে চন্দ্রভাগার জল ছাড়তে হলো, চন্দ্রভাগা ড্যাম খুললো। আর এই চন্দ্রভাগা ড্যামের এক জলাধারের যদি এবার কি হবে? এই যে এত জল ছাড়া হলো, তাতে ক্ষয়ক্ষতি তো হবে পাকিস্তানে, হতে বাধ্য এত জল একসঙ্গে ছাড়লে। হ্যাঁ, এবার সমালোচকরা বলতেই পারে যে হাতে মারার বদলে ভাতে মারছে ভারত, কিন্তু না, ভারত এই জল ছাড়তো, এটা একদম রুটিন মাফিকই ছাড়া হয়েছে। যখনই প্রচুর বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে চন্দ্রভাগা নদীর জল যদি বেড়ে যায়, তখন এই জলাধার থেকে জল ছাড়া হবে এবং ছাড়া হয়েছে। তবে একসঙ্গে এতটা জল বোধহয় অনেকদিন পর ছাড়া হলো, অর্থাৎ একাধিক গেট খুলে এতটা জল। চন্দ্রভাগার জল ছাড়ার ফলে ক্ষতি হবে পাকিস্তানে, ক্ষয়ক্ষতি হবে, জল না পেলে ক্ষতি হবে, কারণ কৃষি প্রধান দেশ। জল বেশি হলে আবার ফ্লাড হয়ে যেতে পারে, বন্যা হয়ে যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে, সরাসরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে, পাকিস্তানের বিরুদ্ধে না, ভুল বললাম, আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। তো জঙ্গিদের আশ্রয় দিয়েছে পাকিস্তান কর্নেল সরকার, আর সেই জন্যই আমরা বাধ্য হচ্ছি প্রত্যাঘাত করতে। তো এই সমরাষ্ট্র নিয়ে এগোনোর আগে স্ট্র্যাটেজিক্যালি কিছু কাজ করে নেওয়া হয়েছে, যেগুলো হয়তো পাকিস্তানকে অনেকটা দুর্বল করে দিয়েছে। তার মধ্যে একটা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া, কি মনে হয় আপনার? একদমই সত্যি কথা। প্রাইম মিনিস্টার, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ক্লিয়ারলি বলেছিলেন যে আমি টেরোরিজমকে শেষ করব, এবং যারা টেরোরিজমকে সাপোর্ট করেছে তারা কিন্তু প্রচণ্ড পানিশমেন্ট পাবে। এই কথাটা উনি বলেছিলেন, এবং তারপরেই একটা করে স্টেপ নেওয়া হয়েছিল। এই ইন্দাস ওয়াটার ট্রিটি করা হলো, যেটা মানে আমরা হেল্ড ইন অ্যাবেন্স করে দিলাম, জল বন্ধ করে দেওয়া হলো, চন্দ্রভাগার জল বন্ধ করে দেওয়া হলো, নানা রকমভাবে আমরা স্টেপ নিলাম। ওদের সঙ্গে ট্রেড বন্ধ করে দেওয়া হলো, এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হলো। এইগুলো কিন্তু পাকিস্তানকে অনেকটা চাপে ফেলে দিয়েছিল ইন্টারনালি এবং তার এক্সটার্নালি। তারা কিছুতেই মানে এই চাপগুলো নিতে পারছিল না, এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে গিয়েও তারা এগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেখান থেকে খুব একটা সাপোর্ট না পাওয়াতে তারা কিন্তু দমে গিয়েছিল। তখন তারা মরিয়া হয়ে উঠেছে, এবং এটা বিশ্বাস করতে পারেনি যে দুদিন আগে পাক ইন্ডিয়ান আর্মি ওদের জঙ্গি মাদার ডিপোগুলোতে স্ট্রাইক করবে, যেগুলো ওদের কোর হেডকোয়ার্টারের কাছে সব লোকেটেড, এইগুলোর স্ট্রাইক করবে, এটা বুঝতে পারেনি। এবং এইটা করার পরে এবং প্রিসিশনলি করার পরে আর কোল্যাটারাল ড্যামেজ না হওয়াতে ওরা কিন্তু বড়োভাবে আরও ধাক্কা খেয়েছিল, এবং তারা ভেবেছিল এবারে আমরা যেভাবেই হোক, মরিয়া হয়ে হোক, আমাদের মুখ বাঁচাতে হোক, আমরা লড়াইতে নামবো। এবং সেই জন্য আরেকটা মিসঅ্যাডভেঞ্চার করলো। আমি বলেছিলাম নিজার্ক রিয়াকশন পাকিস্তান করবে, এবং নিজার্ক রিয়াকশানেই কিন্তু পাকিস্তান মরবে। এই নিজার্ক রিয়াকশানে পাকিস্তান যে মিসঅ্যাডভেঞ্চারটা করলো, এই মিসঅ্যাডভেঞ্চারের উত্তর আমরা দেখলাম, পুরো দেশবাসী দেখলো, পুরো ইন্টারন্যাশনাল অ্যারেনা দেখলো। তারা কিন্তু বুঝে গেল যে ইন্ডিয়ার সঙ্গে মানে ঘাটালে চলবে না, ইন্ডিয়া উইল স্ট্রাইক ব্যাক ইন এ ভেরি বিগ ওয়ে। টাইম নেবে, কিন্তু স্ট্রাইক করবে। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার ছিলেন। আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি দেখলাম? আমরা দেখলাম যে পাকিস্তানে একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ, যে পদক্ষেপগুলোর পর পাকিস্তান নতুন করে আবার সীমান্তে শেলিং শুরু করলো, বিপুল পরিমাণে শেলিং শুরু করলো। কাদের ভরসায়? চায়না, টার্কি। এই মুহূর্তে যা পরিস্থিতি বিশ্ব বাজারের, তাতে আমেরিকার সঙ্গে যুদ্ধে যেতে গেলে, অর্থনৈতিক যুদ্ধে যেতে গেলে চীনকে হাত ধরতে হবে ভারতের। চীনের আগ্রাসী মনোভাব আছে ঠিকই, কিন্তু কতদিন ভারত বিরোধিতায় মদত দিয়ে যাবে, কতটা দিয়ে যাবে ভাবতে হবে। যেখানে চীনের ভিতরে বিদ্রোহীরা মাথা চাড়া দিচ্ছে, যেখানে সেখানে বালুচ লিবারেশন আর্মির পতাকা উঠে যাচ্ছে, পাকিস্তানের পতাকা নেমে যাচ্ছে, বড় বড় শহরগুলোর
ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে, কতদিন চীন পাশে থাকবে? সেসব প্রশ্নের উত্তর হয়তো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমরা তাদের সঙ্গেও কথা